ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10 অঙ্ক চ্যাপ্টার 12 অর্থাৎ কোষে দেখি 12 পেজ নাম্বার 183। আমি এই ভিডিওতে তোমাদেরকে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত করে দেব এবং তার পাশাপাশি এই চ্যাপ্টার অর্থাৎ গোলকের যে সমস্ত কনসেপ্ট বা থিওরি রয়েছে সেটাও সুন্দর করে বুঝবো। চলো প্রথমত আমরা কনসেপ্ট বুঝবো, তারপর আমরা অঙ্ক করব। এই হলো একটা গোলক বা স্ফেয়ারের ছবি। আচ্ছা, এই ক্ষেত্রে এর একটা ব্যাসার্ধ থাকবে, যে ব্যাসার্ধটা আমরা কি ধরবো, আর ধরবো। তো এই ব্যাসার্ধটার মান আর ধরলাম। আর যদি বলি যে এই যে গোলকটা আছে, এই গোলকটা তৈরি করতে কতটা পাত লাগছে। আচ্ছা, গোলক কি জিনিস? একটা ফুটবলকে তুমি একটা গোলক ভাবতে পারো। তো এই যে গোলকটা আছে, এই গোলকটা তৈরি করতে আমাদের কতটা পাত লাগছে, সেই পরিমাণটাই হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এই ফর্মুলাটা হচ্ছে দেখো 4πr²। আচ্ছা, এখানে পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7। ওকে, আমরা এটা পয়েন্টও মান বের করতে পারি, 3.14 দিয়েও বের করি আমরা অনেক সময়। তো দেখো এখানে কি হলো, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি টোটাল গোলকটা তৈরি করতে আমাদের কতটা পদার্থ লাগছে অর্থাৎ কতটা পাত লাগছে, সেটা হচ্ছে কি এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এরপরে আসবে কি বলতো, গোলকের আয়তন অর্থাৎ এই গোলকের মধ্যে কতটা পদার্থ পরিমাণ থাকবে। চিন্তা করতে পারো এই গোলকের টোটালটা আমরা কি করলাম, জল দিয়ে ভর্তি করলাম, সেক্ষেত্রে কতটা জল লাগছে, বা সেই টোটাল গোলকটা কতটা হয়তো লোহার যদি হয় তাহলে টোটাল কতটা লোহা দিয়ে তৈরি, সেটাই কিন্তু তার আয়তন। তো সেই আয়তনের সূত্র কিন্তু আমরা মনে রাখবো 4/3πr³। এবার আমরা আরেকটা ফর্মুলা জানবো, কি বলতো, অর্ধগোলকের একটা বিষয় জানবো। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটার মানে কি দেখো, এই দেখো একটা গোলক, এই টোটাল গোলকটা আমরা অঙ্কন করলাম। আচ্ছা, এই টোটালটার মান কত বলো তো, 4πr² সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? তো অর্ধেক মানে কি, শুধুমাত্র এইটুকুর মানটা বোঝাচ্ছে আমরা। এইটুকুর মান কত হবে, হাফ হয়ে যাবে। অর্থাৎ 4 ছিল, তাহলে 4-এর অর্ধেক কত হবে, হাফ হয়ে যাবে। যেরকম আমরা অনেক সময় হয় না যে চাউমিন খেতে গেলাম, এক প্লেট চাউমিনের দাম হয়তো 100 টাকা নিল, তাহলে হাফ প্লেটের দাম কত হবে, 50। তাহলে হাফ মানে অর্ধেক, তাহলে টোটালটা যদি 4 হয় তাহলে 4-এর অর্ধেক কত হবে, 2π হবে। তাহলে 2πr² আমরা লিখে দিলাম। আচ্ছা, এর ছবিটা কেমন হতে পারে, এই মনে করো একটা অর্ধগোলকের ছবি, মনে করো একটা বাটি। ওকে, তো এই ক্ষেত্রে হয়ে গেল। এবার নেক্সটে যদি বলি যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হতে পারে, এই ক্ষেত্রে আমাদের একটা থিঙ্কিং চিন্তা করতে হবে। লক্ষ্য করো, এই যদি আমাদের একটা গোলক হয়, তাই না, অর্ধেক গোলক হয়, তাহলে এই টোটালটার মান কত, আমরা বললাম 2πr²। এইবার এর যে মুখটা হবে, যেরকম বাটির মুখটা হয় সেরকম এরও একটা মুখ হবে, তাই না? এই মুখের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাসার্ধ আর, তাহলে এখান থেকে এটা কিন্তু একটা সার্কেল ফরমেশন করবে। তার মানে কি, এটা একটা সার্কেল মানে এরকম একটা বৃত্ত ফরমেশন করছে। এই বৃত্তর ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম ক্লাস 9-এ, এর ক্ষেত্রফল কিন্তু হয় πr²। তাহলে দেখো এখানে 2πr² এই পার্টের মান, আবার এই পার্টের মান কিন্তু πr²। তাহলে 2πr² এর সাথে কিন্তু আর একটা πr² আমাদের যুক্ত করতে হচ্ছে, তাই না? অর্থাৎ 2πr² প্লাস πr², এটা টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, 3πr²। এইবার আমাদের নেক্সট জানতে হবে অর্ধগোলকের কি বলতো, আয়তন। অর্ধগোলকের আয়তন, সেই আয়তনটা কি হবে, দেখো টোটাল গোলকটা কত ছিল, 4, তাহলে অর্ধগোলক বলতে কি অর্ধেক হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 2/3πr³। তাহলে টোটাল ফর্মুলাগুলো খাতার মধ্যে লিখে ফেলো। এবার আমরা কিন্তু চ্যাপ্টার স্টার্ট করে নেব। এই গেল আমাদের টোটাল থিওরি পার্ট। এই থিওরি পার্ট কয়েকবার পড়ে নেবে, তারপরে বিন্দাস অঙ্ক করতে থাকবে, একদম রকেটের মতো স্পিডে অঙ্ক করতে পারবে। বাস এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের এখানে লাগবে। ওকে, এবার আমরা চলো 1 নম্বর কোশ্চেন দেখি কি আছে। বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা, এই যে 10.5 যেটা আছে এটা কি ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি ছিল, 4πr²। তাহলে এই 4πr² জায়গায় আমরা এই আর এর মানটা বসিয়ে দেবো, বাস আমাদের সলিউশন হয়ে যাবে। কিন্তু তুমি কিন্তু মাধ্যমিকের ক্যান্ডিডেট, তাই আমাদের এখানে অঙ্ক একটু স্মার্টলি কিন্তু করতে হবে, কারণ পুরো নাম্বার তুলতে হবে। এই 10.5টাকে আমরা এভাবেও করতে পারি, বা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কখনো কখনো কিন্তু এগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। কীরকম দেখো, 10.5 টাকা, তো 10.5 টাকা মানে কি চিন্তা করো, দেখো 20 পরে কত, 21, তাহলে 21কে যদি 2 দিয়ে ভাগ করি তবেই কিন্তু আমাদের 10.5 টাকা চলে আসছে, তাই কি না? কনসেপ্ট ক্লিয়ার? তো আমি টাকা কেন বললাম, টাকা বললে আমরা খুব ভালো সহজে বুঝতে পারি। চলো আমরা করে ফেলি 1 নম্বর কোশ্চেন। তাহলে বলছে যে গোলকের ব্যাসার্ধ, তো লিখবো একদম সোজা করে বুঝিয়ে দেবো, চিন্তা নাই, একদম গোলক হাতের মুঠে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, গোলকের ব্যাসার্ধ, রিল্যাক্স থাকো, একদম অঙ্কিত কোনো চাপ নাই। তাহলে 10.5 সেমি ছিল।
আচ্ছা একটু আগে আমি কি বললাম, এটাকে আমরা কি করতে পারি, 21/2 সেমি আকারে লিখতে পারি। কনসেপ্ট ক্লিয়ার তো? দেখো 21 টাকা আছে, সেটাকে আমরা যদি 2 খণ্ড করি অবশ্যই 10.5 টাকা হবে, অর্থাৎ 10.5 হবে। তো আমরা এই প্রসেসগুলো একটু অঙ্কতে অ্যাপ্লাই করবো, কারণ বোর্ড এক্সাম আমাদের খুব ভালো পরীক্ষা দিতে লাগবে। তো লিখবো দেখো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার আমরা চলো সূত্রের মধ্যে ফেলে দিই। তাহলে আমাদের সূত্র কি ছিল, সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 4πr²। আচ্ছা কোথায় এটা শিখলাম আমরা, দেখো একদম ফার্স্টে কিন্তু থিওরি পার্টে শিখলাম যে 4πr² হয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, তো এই ফর্মুলাটা আমরা এখানে বসালাম। এবার আর এর জায়গায় এই যে দেখো 21/2 যেটা আছে আর এর মান, এই আর এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, তাহলে 4 লিখবো। আচ্ছা পাই মানে কি, পাই মানে আমরা শিখলাম যে 22/7 হয়, তাহলে পাইয়ের জায়গায় লিখবো 22/7। আর এই ক্ষেত্রে লক্ষ্য করো এই যে আর মানে কি 21/2, তো 21/2 লিখবো। আচ্ছা এখানে কি আছে আর এর স্কোয়ার, কি আছে আর এর স্কোয়ার মানে আর দুটো আছে, তাহলে 21/2 আমাদের কটা লিখতে হবে, 2 বার লিখতে হবে। ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের কিন্তু এগুলো করতে হবে। তাহলে এইবার চিন্তা করো তুমি, এই দেখো 7 আছে, 3 7 21 অর্থাৎ ঘেঁচাং কেটে গেল, তাই না? আচ্ছা এই ক্ষেত্রে দেখো একটা 2 আছে, কেটে গেল, এখানে একটা 2 হবে, এই 2 কেটে গেল। তাহলে আমাদের দেখো ক্যালকুলেশনটা কত সুবিধা হয়ে গেল। আমরা যদি পয়েন্টে করতাম তাহলে কিন্তু অনেক বড় ক্যালকুলেশন করতে লাগতো, ভুল হওয়ার চান্স থাকতো। তো এইভাবে কিন্তু বোর্ড এক্সামকে একটা বেটার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে এইভাবে প্রিপারেশন করতে লাগবে। হ্যাঁ, তাহলে এখানে 22 থাকলো, আচ্ছা 22 লিখলাম। আর এদিকে দেখাচ্ছে দেখো 3 আর 21, তো আমরা এখানে লিখবো অবশ্য 3 লিখবো 21। একদম সিম্পল কনসেপ্টে করবো যেন আমরা ঠিকঠাক যেন পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারি, যার জন্য ফুল নাম্বার তুলতে পারি। এবার দেখো এটা যদি গুণ করি তাহলে আমাদের কত আসছে 66 গুণ লিখবো 21। আচ্ছা এই ক্যালকুলেশনটা তুমি খাতার মধ্যে করে ফেলো, তুমি খাতার মধ্যে করো, কারণ তোমার প্র্যাকটিস দরকার, তাই না? আচ্ছা এটাকে যদি আমরা কাউন্টিং করি, গুণ করি, কত আসছে এটা ক্যালকুলেশন করো, অবশ্যই তুমি করো। এটা দেখো এটা 1386 চলে আসবে, অর্থাৎ 1386 বর্গ সেমি হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের সলিউশন। ওকে, এবার খাতার মধ্যে ভিডিওটা পজ করো এবং সুন্দর করে লিখে নাও। প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে বুঝাবো, তোমরা ভালো করে বুঝবে, এবং লাস্টের দিকে আমি সময় দেবো, তখন কিন্তু খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলবে। কারণ প্রথমত আমি তোমাদেরকে বলবো যে প্র্যাকটিস তো গুরুত্বপূর্ণ, কিন্তু প্র্যাকটিসের থেকে গুরুত্বপূর্ণ কিন্তু কনসেপ্ট যদি তোমার ভালো থাকে তাহলে প্র্যাকটিস করলে কিন্তু দুর্ধর্ষ লেভেলের রেজাল্ট করতে পারবেই পারবে। তো প্র্যাকটিস এবং কনসেপ্ট দুটোকেই ক্লিয়ার করতে হবে, আর আমি কিন্তু থিওরি সহ পড়াবো। ওকে, চলে আসছে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.5 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। আচ্ছা এইটা লেগে লাগলো। আচ্ছা বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, এটাও একটা ইজি অঙ্ক। আচ্ছা ইজি কিভাবে হবে, ধরো সাপোজ তোমাকে বলা হচ্ছে 10 টাকা দরে তুমি 10 টাকা দরে তুমি 50 টাকার আপেল কিনলে। ভালো করে চিন্তা করো, 10 টাকা হিসাবে তুমি কি করলে 50 টাকার আপেল কিনলে, তার মানে একটা আপেলের দাম কত, 10 টাকা, রাইট? তো তুমি 50 টাকার আপেল কিনছো, তাহলে কটা আপেল কিনবো, অবশ্যই 50কে কিন্তু আমরা 10 দিয়ে ভাগ করবো, তবেই কিন্তু আমাদের 5টা আপেল চলে আসবে, রাইট? আবার চলো কনসেপ্টটা বুঝি। 10 টাকা হিসাবে তুমি কি করলে 50 টাকার আপেল কিনলে, তাহলে একটা আপেলের দাম কত, 10 টাকা, তাহলে মানে 50 টাকায় কটা পাবো, 5টা আপেল পাবো। তো এখানেও কিন্তু সেই কনসেপ্টটা কাজে লাগবে। দেখো এখানে বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.5 টাকা হিসেবে এত টাকা লাগছে। তার মানে এই যে 431.20 টাকা, এটাকে যদি আমরা 17.5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের এর সমগ্র তলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। বাস এর উপর বেস করে আমরা কি করবো, 4πr² যে সূত্রটা আছে ওটা লাগাবো, তার থেকে কিন্তু আমরা আর এর একটা মান পাবো। কনসেপ্ট ক্লিয়ার তো? এইবার চলো আমরা অঙ্কটা খাতার মধ্যে স্পিডে করে ফেলি। তো প্রথমত লিখবো দেখো বলটি তৈরি করতে প্রতি বর্গ সেমি দেখো 17.5 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা এটা কি হবে, এটা সমান সমান দেখো লিখবো 431.20 ডিভাইডেড বাই কি লিখবো 17.5। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল আমরা জানি, সেটা হচ্ছে কি ছিল 4πr² ছিল। তাহলে এটা সমান সমান কিন্তু দেখো 431.20 ডিভাইড বাই 17.5। তুমি এটা খাতার মধ্যে সুন্দর করে ক্যালকুলেশন করো, ভাগটা করে ফেলো। দেখো ভাগ করার পর একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টের মানটা এখানে চলো বসিয়ে ফেলো তাড়াতাড়ি। তবে প্রথম কাজটাই আমরা এই পয়েন্ট এখান থেকে পয়েন্ট উঠিয়ে নেব। তাহলে উঠালে কত হবে দেখো 43120 হবে। এখানেও 2টা দশমিকের পরে 2 ঘর, এখানে দুটো ঘর আছে, তো উঠিয়ে দিতে পারি আমরা। তাহলে 17 দেখো এটা হয়ে গেল আমাদের বিষয়টা।
এইবার চিন্তা করো, এই যে 4 লিখবো, পাই মানে কি 22/7, আর আর মানে কত, আর মানে তো আমরা জানি না, আর এর মানটা বের করতে হবে। তো 431 4320111750, এখান থেকে আমরা দেখো আর এর মানটা বের করব। তাহলে আর স্কোয়ার সমান সমান কি লিখতে পারি আমরা, দেখো লিখবো 43120 ডিভাইড বাই 1750, আর এই যে সংখ্যাটা আছে সমান সমানের এদিকে গেলে পরে কি হবে, 7 যাবে উপরে, রাইট। আর এই যে 4x22 তো এটা তো উপরে আছে, তাহলে এটা নিচে চলে যাবে, 4x22 নিচে চলে গেল। এবার বাকিটা আমাদের ক্যালকুলেশন বা কাটাকাটি করতে হবে, বাস অঙ্ক মিলে যাবে। তো দেখো প্রথমত 0 0 কাটলাম। আচ্ছা, এরপরের পাটে 7 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে আমাদের কত হচ্ছে, 7 দুগুণ আসছে 14, 3 5 মানে 35, তাই তো 5 7 35 হলো 25 কিন্তু আমাদের এখানে চলে এলো। আচ্ছা 25 এলো। এরপরে যদি আমরা ভাবি, দেখো 4 দিয়ে এটাকে প্রথমত কাটি, চলো 4 দিয়ে কাটলে 4 1 4, তারপরে এখানে আসছে কত 31, তাহলে 31 নিতে গেলে একটা 0 নিতে লাগবে। তারপরে দেখো 4 7 28, 7 বার যাবে। তারপরে থাকবে কত, আমাদের হাতে থাকছে এদিকে 3 থাকছে 2, অর্থাৎ 32, অর্থাৎ 8 বার যাচ্ছে। চলো আমরা নিচে বাকিটা করি, 1078 ডিভাইডেড বাই লিখবো 25, আচ্ছা মাল্টিপল অফ 22। আচ্ছা এইবার যদি আমরা এটাকে গুণ করি, কাটাকাটি করি, তাহলে প্রথমতই 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 11 হবে। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 5 আসবে। তারপরে আসছে কত, দেখো 3 আছে, তারপরে আসবে 3, তারপরে আসবে 9। আচ্ছা 9 দুগুণ 18 কমপ্লিট হয়ে গেল। এবার 11 দিয়ে চলো দেখি এটা কাটি, দেখো 4 11 44, তাই তো আমাদের হাতে থাকছে কত 9, আর এদিকে 9 99, অর্থাৎ 9 বার যাচ্ছে। তাহলে কাটাকাটি করে উপরে আমাদের আসছে 49, নিচে আসছে 25। আচ্ছা এই যে পার্ট আসলো এটাই কিন্তু আমাদের এই আর স্কোয়ারের মান। আচ্ছা 49 মানে কি, দেখো 49 মানে হলো লিখতে পারি 7 মাল্টিপল 7, অর্থাৎ 7 এর স্কোয়ার। আর 25 মানে কি, দেখো লিখতে পারি 5 × 5, অর্থাৎ আমরা বলতে পারি 5 এর স্কোয়ার, রাইট। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা সলিউশন পেলাম, সেটা হচ্ছে কি 7 এর স্কোয়ার বাই লিখবো হচ্ছে 5 এর স্কোয়ার। এবার চিন্তা করো সবগুলো কিন্তু স্কোয়ার পাবো, এটাও স্কোয়ার আছে, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, তো সবগুলো স্কোয়ারকে আমরা তুলে দেবো। তুলে দিলে আমাদের কত থাকবে, দেখো আর ইকুয়ালস টু থাকছে কত, উপরে থাকছে 7, নিচে থাকছে কত 5। আচ্ছা এই পার্ট কিন্তু আমাদের থেকে গেল। এইবার আমরা লিখবো যে গোলকটি বা বলটি, তাই না, বলটির কি চেয়েছে, ব্যাস, তাই না, লিখবো বলটির ব্যাস সমান সমান দিয়ে লিখবো দেখো 2r, 2r আমাদের ফর্মুলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2 ইন্টু লিখবো দেখো 7/5। আচ্ছা 7 দুগুণে কত আসছে আমাদের 14, ডিভাইডেড বাই লিখবো 5। এবার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পরে প্রথমত 2 বার দেবো, তাহলে 10 হবে, 4 আসবে, দশমিক নেব, 0 হবে, 8 বার দেবো, বাস 40 মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের কি আছে 2.8 সেমি, এটাই কিন্তু উত্তর। অর্থাৎ বলটির ব্যাস সমান সমান 2.8 সেমি, বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এটা ছিল প্রথম অংশ। আচ্ছা দেখে ফেলো, দেখো এটা ভিডিও পজ করো আর লেখো। এইবার আসছে দেখো এর পরের পার্ট এটা, ওকে, তবে লাস্ট আসছে এটা, কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 3 সলভ করব। চলো কোশ্চেন নাম্বার 3 একবার পড়ে নেই কি আছে, এবার আমরা অঙ্কে ধীরে ধীরে স্পিড বাড়াবো, কারণ আমাদের থিওরি পার্ট বা কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেছে। স্কুলে শর্টপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখতে বলা হচ্ছে। তো প্রথমতই চিন্তা করো, এই যে দেখো বলটি যেটা আছে, অর্থাৎ শর্টপট খেলার যে বল আছে সেই বলটির ব্যাস, ব্যাস কি বলেছে, এটা বলেছে 7 সেমি। এইবার লিখবো অতএব বলটির ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ মানে কি, আমরা আর ধরি, আর ইকুয়ালস টু 7/2 সেমি হয়ে যাবে, কারণ ব্যাসার্ধ বলতে ব্যাসের অর্ধেক, তাই না, তাহলে r/2 হয়ে যাবে। এইবার লিখবো কি বলতো, বলটি তৈরি করতে কত ঘন সেমি লোহা লেগেছে, অর্থাৎ বলটির আয়তন, আয়তনটা বের করলে আমাদের হয়ে যাবে। তো আয়তনের ফর্মুলা কি ছিল, 4/3 পাই আর কিউব ছিল, তাহলে 4/3 লিখবো, পাই বলতে কি 22/7, তাই তো, আর এর কিউব, আর মানে কি 7/2, তাহলে এখানে লিখবো 7/2। কবার লিখবো বলেছে 3 বার লিখতে হবে, অর্থাৎ কিউব আছে। এইভাবে সিম্পল সিম্পল কনসেপ্ট মাথার মধ্যে সেট করার অঙ্ক করো। দেখো কিউব যেহেতু আছে তো 3 বার লিখবো, 7/2, আবার লিখবো 7/2, এইভাবে সিম্পলভাবে করার চেষ্টা করবো। দেখো এই 7 কেটে গেল, এই 2 কাটলো 4, আর এখানকার আরেকটা 2 কাটলো, তাহলে আমাদের উপরে থাকছে কত বলো তো, শুধুমাত্র 22 গুণ 7, আর নিচে থাকছে কি আমাদের শুধুমাত্র একটা 3 পড়ে থাকছে। এইবার দেখো 22 × 7 গুণ 7, এটা গুণ করলে আমাদের দেখো এখানে আসছে কত 22 গুণ 49,
আর নিচে কত আসছে 6। আচ্ছা 22 আর 49 গুণ করলে আমাদের আসবে কত 1078 ডিভাইডেড বাই লিখবো 6। এবার এই টোটালটাকে আমাদের কী করতে হবে বলো তো ভাগ করে দিতে লাগবে। তাহলে 1000 এটা লিখবো। তো প্রথমত একবার যাবে 6 আসবে, 4 বিয়োগ করবো, তারপরে এখান থেকে কত আসবে 7 আসলো। তাহলে আমাদের এখানে যাচ্ছে কতবার 7 বার যদি দেই তাহলে আমাদের 6 7 42 হচ্ছে। এদিক থেকে থাকছে কত 5 থাকছে। আচ্ছা 5 থাকলো, এদিক থেকে কিন্তু আমাদের আবার 8 নামলো। এইবার আমরা চলো একবারে 9 দিয়ে দিই, তাহলে 6 নং 54 54 চলে এলো। এখান থেকে বিয়োগ করলে আসবে কত আমাদের 4, তাই না? তাহলে আমাদের কত আছে দেখো 4 পূর্ণ 6 এই সংখ্যাটা এলো। এইবার এটাকে চলো আবার আমরা ক্যালকুলেশন করব 179 4/6। এবার চিন্তা করো এটাও জোড় সংখ্যাটাও জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটে এটা হবে 2, এটা হবে 3, অর্থাৎ 179 পূর্ণ 2/3 এত ঘন সেমি। এবার আমাদের উত্তর লিখে দিতে লাগবে। তাহলে উত্তরটা লিখে ফেলি, অর্থাৎ বলটি তৈরি করতে এত ঘন সেমি লোহা লাগবে। বাস এটাই লিখে দিলাম, বলটিতে এত ঘন সেমি লোহা লাগবে। বাস সলিউশন কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে ফেস করে লিখে ফেলো। তারপরে আবার আমরা নেক্সট অঙ্কে যাব, 3 নম্বর অঙ্কটা। হ্যাঁ আচ্ছা, তারপরে এই পার্ট। ওকে, নেক্সটে আসছে আমরা এই পার্ট। চলো এরপর আমরা 4 নম্বর অঙ্কতে যাইতে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে আমরা বুঝছি, তাই না? দেখো 4 নম্বর বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে কি বলেছে বলো তো, জলের মধ্যে দিলে পরে জলটা অপসারিত হবে। অর্থাৎ এক্ষেত্রে ডাইরেক্ট আমরা বলতে পারি যে এক্ষেত্রে তার কি চেয়েছে, তার টোটাল যে আয়তনটা কত সেই আয়তনটা কিন্তু এখানে বের করতে হবে। অর্থাৎ আমরা আর্কিমিডিসের ল পড়েছিলাম ক্লাস 9-এ, এবং আমরা আর্কিমিডিস ল আবার ক্লাস 11-এ গিয়ে জানবো। তো সেখানে আমরা বলবো যে কোনো একটা পদার্থ দ্বারা অপসারিত জলের যে আয়তন, যে অপসারিত জলের যে আয়তন সেটা কিন্তু তার সেই পদার্থের টোটাল আয়তনের সমান। অর্থাৎ একটা জল ভর্তি গামলার মধ্যে বা বালতির মধ্যে যদি আমরা কোনো একটা পাথর ফেলে দেই, সেই পাথর দ্বারা কিন্তু কিছুটা জল অপসারিত হবে। তো সেই লতে কিন্তু আমরা ভাবতে পারি, যদিও এখানে সেই ল কাজ করবে না, এটা সিম্পল একটা ম্যাথমেটিক্স খালি করে দিতে লাগবে অপসারিত জল। অর্থাৎ এক্ষেত্রে আমাদের আয়তনটা বের করতে লাগবে। তো মাধ্যমিকে এই কনফিউশনগুলো ক্লিয়ার করতে হবে, কারণ মাধ্যমিকে 2-1টা কোশ্চেন কিন্তু অনেক সময় একটু ডিফারেন্স লেভেলে দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের কনসেপ্ট প্রবলেম হলে কিন্তু আমরা করতে পারি না, যে কারণে কিন্তু আমাদের 100 তখন আর আসে না, হয়তো 96-97 গিয়ে আটকে যাই। আমরা জানি কিন্তু কনসেপ্টে তখন কাজ করছিল না, তার জন্য যতটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার করবা। হ্যাঁ, তো 4 নম্বর অঙ্ক চল করে ফেলি। তো প্রথমতই লিখবো যে ব্যাস, তাই না? তো লিখবো দেখো ব্যাস ইকুয়ালস টু কত আছে আমাদের, এটা 28 সেমি আছে, রাইট? তো এখান থেকে আমরা বলতে পারি যে ব্যাসার্ধ। আচ্ছা ব্যাসার্ধ মানে কি আমরা জানি যে সেটা আর, অর্থাৎ 28/2 করবো অর্ধেক, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে, 28কে 2 তে কাটলে এবার আমাদের 14 চলে আসবে, অর্থাৎ 14 সেমি এখানে হয়ে গেল। এইবার আমাদের লিখতে হবে যে অপসারিত জলের আয়তন। তো আমরা সুন্দর একটা টপিক লিখবো যে অপসারিত, এখানে আর্কিমিডিস ল লিখলে ভালো হয়, তুমি না লিখলেও স্যার কিছু বলবে না। অপসারিত জলের, না তাতেও ফুল নাম্বার পাবা, চাপ নাই। তো অপসারিত জলের আয়তন সমান সমান দিয়ে লিখতে পারি কীরকম, যে এটাই কিন্তু গোলকের যে আয়তন তার সাথে কিন্তু সমান। আর এটা লিখলেই স্যার বুঝতে পারবে যে সেই লটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। ওকে, আচ্ছা এটা আমরা লিখে ফেললাম যে অপসারিত জলের আয়তন সমান সমান গোলকের আয়তন। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে, সূত্র হতে পারে কি 4/3 পাই আর কিউব। আচ্ছা 4/3 তো লিখে দিলাম, পাই মানে তো 22/22 সেটাও লিখে দিলাম। এবার আর মানে কি 14। আচ্ছা 14 লিখবো, কবার লিখবো, যেহেতু 8-এর উপর 3 আছে 3বার লিখে দেই। আচ্ছা ক্যালকুলেশনের সুবিধার্থে এবং নিজেকে বোঝানোর জন্য যতটা ভেঙে বোঝানোর দরকার আমরা করব, এবং তার পাশাপাশি নিজেকে বোঝাবো, কারণ পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। দেখো 7 দুগুণে কত হয় 14, তাহলে 2 হয়ে যাচ্ছে। আর কোনো কিছু এখানে কাটছে, আর তো কিছু কাটাকাটি করার মতো কিছু থাকছে না এখানে, তাহলে উপরের টোটাল পার্টগুলোকে আমরা এখানে গুণ করে দিতে পারি। এক্ষেত্রে দেখো লক্ষ্য করে, এই দেখো আচ্ছা 4 দুগুণ 8, 4 দুগুণ 8 অর্থাৎ 88 হয়ে গেল। আর এদিকে দেখো 14 দুগুণে হচ্ছে আসছে কত আমাদের 28, তার সঙ্গে আবার আমাদের 14 গুণ করতে হবে, বাস। আর নিচে আমাদের শুধুমাত্র কি থেকে যাচ্ছে, একটা 3 থেকে যাচ্ছে। এই টোটালটাকে তুমি সাইডে ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করলে আমাদের আসবে 3 4, তারপর আসবে কি বলতো 4, তারপর আসবে 9, তারপর আসবে 6, ডিভাইডেড বাই আসবে আমাদের 3। আচ্ছা এটাকে এবার আমাদের ভাগ করতে হবে। চলো আমরা এখানে সুন্দর করে ভাগ করি এবং এখানে লাস্টে রেজাল্ট লিখে নেব। তাহলে দেখো আমাদের কত আসছে 4496 ডিভাইডেড বাই আসছে কত 3। আচ্ছা এই পার্টটাকে যদি ভাগ করি তাহলে 34496। তো প্রথমতই আমি একবার দিলাম, তাহলে এখানে 3 হয়ে গেল, 4 নামলো। আবার দেখো এখানে একবার যাবে 3 হবে, নামবে কত 1 4, 1 4-এর মধ্যে কতবার যাচ্ছে 4 বার যাচ্ছে, 3 4-এ 12 হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে আসছে কত 2, এখান থেকে একটা 9। আচ্ছা এখানটাই করে দেখো 2 আসছে আর 9 আসছে, রাইট?
আচ্ছা 2 আনা, তুমি কিন্তু এটা রাফে ভালো করে দেখিয়ে দিবা, হ্যাঁ। 29 আসছে, তো 29-এর মধ্যে আমরা এখানে 9 বার দিতে পারি, তাহলে আমাদের 27 আসবে, নামবে কত 2 আসবে। আচ্ছা 2 থাকলো, আর এখানে আমাদের কত আছে 6 আছে, তো 6 লিখলাম। এবার চলো 8 বার দেই, 8 বার দিলে আমাদের 24 আসবে, তারপর আবার একটা 2 থাকবে। অর্থাৎ এই টোটালটাকে আমরা ভাগ করে কত পাচ্ছি 1149, আর এখানে লাস্টে আমাদের ভাগের শেষে 2 আসছে, আর কততে ভাগ করেছি 3, বাস এটা চলে আসলো। এই দেখো এত ঘন সেমি হয়ে যাবে, অতএব এত ঘন সেমি জল কিন্তু অপসারিত করবে। চলো এই লেখাটা আমরা এবার লিখে দেবো। এইবার খাতার মধ্যে তুমি ফ্রেশ করে লিখে ফেলো। এই যে আমি যেটা এখানে করেছি তুমি সেটা রাফি করে নিও, হ্যাঁ, বা এখানে দেখিয়ে দিলেও হবে। তাহলে 4 নম্বর অঙ্ক এই গেল সলিউশন। কনসেপ্ট ক্লিয়ার তো? এখন দেখবা সব অঙ্ক তোমার কাছে সোজা মনে হবে। এবার কি করতে হবে, অঙ্কেতে 100 বা 90 প্লাস পাওয়ার জন্য মাঝে মাঝে এই অঙ্কগুলো কয়েকবার বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কে একটা স্ট্রং বেসও তৈরি হয়ে যাবে, বাস তাহলেই হয়ে যাবে। চলে আসছি নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার আমরা এরপরে 5 নাম্বারটা সলভ করব। দেখো বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা 7 দিয়ে একটা কী করবো সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো, আর পরবর্তীকালে কী বলতে 21 দিয়ে একটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো। এবার এই দুটোকে আমরা জাস্ট অনুপাত আকারে লিখে দেবো, অঙ্ক আমাদের শেষ। এই তো গেল মেন কনসেপ্ট। তার মানে কি দাঁড়াচ্ছে কনসেপ্ট, মনে করো এই একটা বেলুন রয়েছে, তার পরিমাণটা কি ব্যাসার্ধ রয়েছে 7, এটাকে আমরা কি করলাম ফুলালাম, ফুলানোর পরে কি হলো সেটা এরকম 21 সেমিতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের সূত্র কী হবে, দেখো 4 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে এখানে 7 স্কোয়ার হবে, আর এখানে দেখো 4 পাই, এখানে দেখো 4 পাই আর স্কোয়ার যে ল আছে অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল, সেটাকেই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে কী হবে 4 পাই 21 স্কোয়ার, এই যে দুটো আছে এই দুটোর অনুপাত করে দেবো, দেখো, আর এদিকে দেখো 4 পাই 21 স্কোয়ার করে দেবো। এটা করলে যেটা সলিউশন আসবে সেটাই আমাদের উত্তর। চলো খাতার মধ্যে তাড়াতাড়ি করে ফেলো, আমি এদিকে করছি, লাস্টে মিলিয়ে নিবা, হ্যাঁ। তাহলে চলো লিখি, বেলুনটির পূর্বের ব্যাসার্ধ এটা সমান সমান 7 সেমি আছে। আচ্ছা বেলুনটির পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা এটা কত হবে, দেখো এটা আমরা যদি সূত্র লাগাই তাহলে আমাদেরকে হবে 4 পাই আর স্কোয়ার বলতে কি 7-এর স্কোয়ার হয়ে গেল। এবার দেখো বেলুনটির পরের, যখনই যে ফোলালাম ফোলানোর পরে, হ্যাঁ, পরের ব্যাসার্ধ মানে ফোলানোর পরে ব্যাসার্ধ যেটা সেটা কত হচ্ছে 21 সেমি লিখলাম। এইবার লিখবো বেলুনটির পরের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি হবে 4 পাই হবে, আর আর স্কোয়ার বলতে 21-এর স্কোয়ার এটা লিখলাম। এইবার বেলুনটির আগের এবং পরের যেটা রয়েছে তার অনুপাত মানে এটা বের করব। চলো লিখে ফেলি, বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা এটা কি হবে, দেখো আমরা 4 পাই 7 স্কোয়ার লিখেছিলাম, তো এটা লিখবো 4 পাই 7 স্কোয়ার ডট, এখানে ডট দিতে পারো, কী বলবো ইস্টু বা অনুপাত চিহ্ন, এখানে দেখো লিখবো যে 4 পাই 21 স্কোয়ার। আচ্ছা এর মানে কি হবে 4 পাই 7 স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে 4 পাই 21 স্কোয়ার হলো। আচ্ছা এখানে উপর নিচে তুমি চিন্তা করো যে 4 পাই উপর নিচে আছে, তো কেটে দিলাম মানে গেছেন, তাহলে উপরে থাকলো কি 7-এর স্কোয়ার, তো লিখে দিই 7-এর স্কোয়ার মানে কি, দেখো স্কোয়ার মানে তো 7-এর উপরে দেখো 2 আছে, তো দুটো 7 লিখে দেবো। আর এখানে দেখো 21 স্কোয়ার, দ্যাটস মিন 21 মাল্টিপল 21। এবার কাটাকাটি করলে আমাদের দেখো 3 7 21, রাইট, একই রকম 3 7 21 অর্থাৎ উপরে 1 1 আসছে, তাহলে উপরে আসছে 1 আর 3 3 মাল্টিপল করলে কত হচ্ছে 9। আমাদের এক্ষেত্রে কিন্তু বেরোচ্ছে কীরকম বলো তো 1:9, বাস এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড সলিউশন বা উত্তর। ওকে কমপ্লিট হয়ে গেল সলিউশন। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, আর মাঝে মাঝে এই ভিডিওগুলো চালিয়ে দেখে নেবে, তাহলে রিভিশনও হয়ে যাবে। ওকে চলে আসছি নেক্সট পার্টে। কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার করে আমরা বুঝছি, এবার খালি কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের দুর্ধর্ষ ম্যাথমেটিক্স এক্সাম দিতে পারবো। এবার চলে আসছে আমি পরের অঙ্ক, দেখো পরের 6 নম্বরে কী বলেছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একদম সোজা অঙ্ক, চলো করে ফেলি। তো লিখবো দেখো ধরি ব্যাসার্ধ
আচ্ছা, অর্ধগোলাকৃতি বলতে এরকম একটা বাটির কথা বলা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই দেখো তার হচ্ছে মুখের ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ক্ষেত্রে তার একটা কিন্তু আমরা এরিয়াও পাবো, যেটা পাই আর স্কোয়ার রিলেটেড করবো, আর এটা পাবো বাকি পোর্শনটা, ঠিক আছে। তো আমাদের এটা আসবে কি বলতো, পাই আর স্কোয়ার বলে একটা পার্ট পাবো, যেটা বক্রতলের ক্ষেত্রফলের কথা আমরা এখানে বলে থাকি। তো বাটির ক্ষেত্রে এটা তো আর ক্যালকুলেট হবে না, শুধুমাত্র পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারটাকে আমরা, যেটা কোশ্চেনে দেওয়া আছে কি বলতো, 1/2/7 সেটার সাথে ইকুয়াল করবো এবং এখান থেকে আর এর মান বের করবো, বাস সলিউশন কমপ্লিট। এই গেল হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার চলো অঙ্ক করি, যে ধরি ব্যাসার্ধ সমান সমান 8 সেমি ধরে নিলাম। এইবার বলেছে কি যে এই যে বাটিটি তৈরি করতে, অর্থাৎ বাটিটির বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে সেটার সাথে এটাকে আমরা ইকুয়াল করব। তো আমরা এটা লিখে নিলাম, দেখো বাটিটির বক্রতলের ক্ষেত্রফল 127/2/7। আচ্ছা, এটার ফর্মুলা কী ছিল, এটা ছিল 2 পাই আর স্কোয়ার। এই 2 পাই আর স্কোয়ার মানে এইটা, অর্থাৎ দেখো 7 7 49, তাহলে 9 লিখলাম, 7 2 14, আর এদিকে থাকছে কত, এদিকে থাকছে 8, আর এদিকে থাকছে 7 থেকে 7, তাহলে 7 থেকে 7, 8 থেকে 8 হচ্ছে 8 লিখবো। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখি, 7 7 49, 9 হচ্ছে। আচ্ছা, 7 2 14, 18 8ই তো হচ্ছে, আর 7 থেকে 7, আর এখানে 8, আর এই যে 2 আছে, এই 2 এখানে যোগ করে দিলে পরে আমাদের কত আসছে, অর্থাৎ এটাকে যদি যুক্ত করে দিই তাহলে আমাদের এদিকে আসছে 1, আর এদিকে আসছে কত, 8 আর 1 9, আচ্ছা 891, তাহলে আমাদের লিখতে হবে 891/7। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে শুধুমাত্র আমাদের আর এর মান বের করতে হবে, তাহলে আর স্কোয়ারটা রেখে দিলাম, 891/7 ইন্টু, দেখো এই যে সংখ্যাটা আছে 2 পাই, যেটা আমরা লিখবো 2 পাই, নিচে লিখে দিলাম। তো এটার মানে হচ্ছে 891/7 ইন্টু, দেখো লিখবো 2 ইন্টু লিখবো, দেখো এখানে পাই মানে কি 22/7 লিখে দিলাম। তো এই পার্টটা চলো আমরা করে ফেলি, 891/7 ইন্টু, দেখো এই 7টা আমরা সবার উপরে নিয়ে যাবো, এখানে আসবে 2, এখানে আসবে 22। এবার দেখো এই 7 কেটে গেল। এবার এটা কিন্তু 11 দিয়ে কাটাকাটি যাবে, যদি 11 দিয়ে কাটে তাহলে 11 দুগুণ হচ্ছে 22, আর 11 দিয়ে কাটলে এবারে প্রথমত 8 11 88, তারপরে দেখো 1 1 থাকছে, অর্থাৎ 81, 81 ডিভাইডেড বাই আমাদের এখানে কত হচ্ছে, 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4। তার মানে এখানে বলতে পারি কীরকম, 9 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। দেখো এই যে 9 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এটাই কিন্তু আমাদের আর স্কোয়ারের মান, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি কীরকম, বা দিয়ে আর স্কোয়ার মানে হচ্ছে কি 9 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আর এর মান বেরোচ্ছে কত, দেখো 9/2 আমাদের আর এর মান বেরিয়ে গেল। এবার বাটিটির মুখের ব্যাস চেয়েছে, তো লিখবো বাটিটির মুখের ব্যাস। আচ্ছা, ব্যাস মানে কি, দেখো আমাদের হবে হচ্ছে 2r। আচ্ছা, 2r মানে কি লিখবো, দেখো 2 × 9/2, তো 2 কাটলে শুধুমাত্র 9 সেমি বেরিয়ে যাবে, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা, এই পার্টটাও কিন্তু লিখে রাখবা, এটা কিন্তু মেইন কনসেপ্ট যেটা তোমাকে এই অঙ্কটাতে বুস্ট করবে বা কনসেপ্ট ক্লিয়ার করবে বা তোমাকে সবসময় মোটিভেট রাখবে। তো ওকে, চলো লিখে ফেলো। কমপ্লিট। চলো আমরা এবার নেক্সট অঙ্কে যাব। 7 নম্বর, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে মেন কনসেপ্ট কি আমাদের 7 নম্বরে, এই একটা গোলক রয়েছে যার আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 2.1 সেমি, অর্থাৎ আর = 2.1 সেমি আমাদের গিভেন। তো আমাদের বের করতে হবে কি বলতো, যে কত ঘন সেমি লোহা, অর্থাৎ আয়তন বের করতে হবে, একটা কোশ্চেন এটা বের করতে হবে, অর্থাৎ আয়তন = 4/3 পাই আর কিউব যেটা আছে এটা বের করবে, এটাই কষ্ট কত। আর আরেকটা বের করতে হবে কি বলতো, ক্ষেত্রফল, অর্থাৎ এই ক্ষেত্রে এরিয়া যেটা আছে সেই এরিয়াটা, সেটা কী হবে, দেখো 4 πr স্কোয়ার, এটা সমান সমান কত। বাস এই দুটোই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। এবার চলো বিন্দাস অঙ্ক করি। তাহলে প্রথমতই লিখবো যে লোহার গোলার ব্যাসার্ধ লিখবো, গোলার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান সমান আছে 2.1 সেমি, লিখে নিলাম। এবার লিখবো যে গোলার আয়তন লিখবো, দেখো 4/3 লিখবো, দেখো পাই আর কিউব বলতে কি হবে, আর কিউব বলতে 2.1 সেমি, এর কিউব হয়ে যাবে, তাহলে লিখবো দেখো 4/3 22 লিখবো হচ্ছে 3। আর এই যে উপরে যে পার্ট আছে সেই উপরের পার্টটাকে আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করলে 2.1 কটা লিখবো, 3টে, কারণ এখানে কিউব আছে,
তো এটা কাটো, দেখো 3 × 7 = 21 পয়েন্ট হলো। আবার এটা কাটলে কত আসবে দেখো, আমাদের একই রকম আসবে এখানে 0.7 আসবে। তাহলে উপরে আসছে 4 × 22 × 0.7 × 0.7 × 2.1। এই টোটালটাকে ক্যালকুলেশন করলে যা আসবে তাই আমাদের উত্তর। এখানে দেখো আমাদের 3 × 7 = 21 ছিল, তাই না? এখানে আমাদের 7 ছিল, ঠিক এর জন্যই বলছি এরকম কেন। 7 আসলে এখানে 0.3 আসবে, তাই না? আচ্ছা, এখানে লিখে দিই 0.3। ওকে, এইবার কিন্তু আমাদের টোটাল অঙ্কটা এবার ক্যালকুলেশন মিলে যাবে। তাহলে আমাদের উপর আসছে 4 × 22 × 0.3 × 0.7 গুণ লিখবো 2.1। বাস, এটার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কিন্তু উত্তর। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেখো 88, আর 3 × 7 = 21 অর্থাৎ 0.21 × 0.21। টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 38.808 এত ঘন সেমি। এটা একটা উত্তর চলে এলো আমাদের। নেক্সটে এবার এর ক্ষেত্রফল, তাই তো? তাহলে লিখবো যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তো গোলার বক্রতলের ক্ষেত্রফল, এখানে একটা সুন্দর কনসেপ্ট কাজ করবে। দেখো, এই দেখো গোলক, এই বক্রতল বলতে এখানে টোটালটা কত দাঁড়াবে? 4πr² দাঁড়াবে। তো সেই 4πr² আমরা সূত্র ফেলবো। তো আমরা লিখবো 4 × 22/7 ইন্টু আর বলতে কি আছে এখানে 2.1, কবার লিখতে হবে? দুবার। 2.1 দুবার লিখলাম। তাহলে এটা কাটলে এবার দেখো আমাদের 0.3 আসবে, অর্থাৎ 4 × 2 = 8, 4 × 2 = 88 ইন্টু দেখো 3 × 1 = 3, 3 × 2 = 6, অর্থাৎ এটা আসছে 0.63। এটা যদি গুণ করি আমাদের কত আসবে? 55.44। এটা আসবে কি বর্গ সেমি। বাস, এটা কিন্তু আর একটা সলিউশন চলে এলো। তো দেখো, এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা দেখো, ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। এবার আসছে নেক্সট পার্ট। ওকে, এরপরে 8 নম্বর অঙ্ক। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। আচ্ছা, নারকেলের নাড়ু, চলো একটু গল্প করি। ধরো একটা বড় নারকেলের নাড়ু ছিল। এই ধরো একটা বড় নারকেলের নাড়ু ছিল। এই নারকেলের নাড়ু একটাই আছে, তো আমরা হয়তো অনেকগুলো লোক আছি, অনেকগুলো লোক। তো কী করলো, ধরো এই নারকেলের নাড়ুটা আমরা এবার ভাঙলাম, ভেঙে অনেকগুলো ছোট 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 এরকম নারকেলের নাড়ু বানালাম। কতগুলো বানালাম তার কোনো হিসাব নেই। এই তো গেল ম্যাথমেটিক্স। চলো, নারকেলের নাড়ু তার মানে এখানে মেন কনসেপ্ট কী আছে? এই টোটালটার আমরা একটা আয়তন পাবো, রাইট? এবার এই টোটাল আয়তনটা 4/3πr³ ধরো, আর এটাকে ভেঙে ভেঙে এরকম আমরা ছোট ছোট অনেকগুলো নারকেলের নাড়ু বানাচ্ছি। কতগুলো বানাচ্ছি জানি না, তার জন্য আমরা এক্স ধরে নেব। এখান থেকে আমাদের মেনলি কী করতে হবে বলতো? কেস অ্যানালাইসিস বা ডিটেল অ্যানালাইসিস করলে আমাদের এখান থেকে এক্সের মান বের করবো, যেটা সেটাই আমাদের সলিউশন বেরিয়ে যাবে। তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার বিন্দাস চলো অঙ্কগুলো করে ফেলি। বড় গোলকের ব্যাস সমান সমান আমাদের কোশ্চেনে দেওয়া আছে 14 সেমি। অতএব বড় গোলকের ব্যাসার্ধ, তাহলে 14কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি আমাদের কত আসবে? 7 সেমি। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এবার বড় গোলকের আয়তন লিখতে হবে। তো বড় গোলকের আয়তন এটা সমান সমান কত বলো তো? দেখো 4/3πr³, অর্থাৎ এখানে আমরা বলতে পারি কীরকম 4/3 পাই লিখবো, আর r³ বলতে 7/3 লিখে দিলাম আমরা এখানে। এবার দেখো ছোট গোলকের ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে 3.5 সেমি, তাই না? তাহলে লিখতে পারি যে ছোট গোলকের ব্যাসার্ধ, আচ্ছা এটা কত আছে? 3.5 সেমি। এইবার লিখব ছোট গোলকের আয়তন, এটা সমান সমান কী হবে? 4/3 হবে, আয়তন বলতে 3/5, এই যে আছে এর কিউব হবে। প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন একটা লিখলেই হলো। প্রশ্নানুসারে বড় গোলকের আয়তন সমান সমান কী লিখবো বলো তো? এক্সটি ছোট গোলকের আয়তন। আচ্ছা, এক্স কী জিনিস? তো আমরা একদম উপরে লিখে নিই যে ধরি
একটি ছোট গোলক তৈরি করা যাবে। একেবারে স্ট্যান্ডার্ড ভাষা হয়ে গেল। ধরি এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। তো দেখো বড় গোলকের আয়তন সমান সমান লিখবো যে এক্স টি ছোট গোলকের আয়তন। বাস এই তো গেল আমাদের বিষয়। তো এখানে বড় গোলকের আয়তন বলতে কি ছিল 4/3 পাই আর 7 কিউব। তো লিখে দেবো 4/3 পাই আর কিউব বলতে 7 কিউব। আর এদিকে আমরা কি লিখবো দেখো তো এক্সটি বলতে 4/3 পাই লিখবো আর আর কিউব বলতে এই যে এটার কিউব লিখে দিলাম। আচ্ছা এখান থেকে আমরা দেখো এরপর আমরা লিখতে পারি যে দেখো উভয় দিকে 4 পাই কমন আছে, তো আমরা কেটে দিতে পারি। দেখো 4/3 কমন পার্ট, এটা চলে যাবে, মানে থাকবে না, এক্সিস্ট করবে না। তাহলে এখানে আমাদের দেখো 7 কিউব থেকে যাবে, রাইট। আর এদিকে এই যে 3/5 যেটা রয়েছে এটা এই সাইডে নিয়ে আসলে 3/5 এর নিচের দিকে কিউব চলে আসবে, এটা সমান সমান এক্স, তাই তো। তাহলে আমাদের বের করতে হবে কি এক্স এর মান। তাহলে আমরা এক্স এর মান সমান সমান লিখবো দেখো 7 কিউব বলতে 3খানা 7 লিখে দিলাম। আর 3.5 বলতে এখানে দেখো 3.5 যেটা আছে 3খানা লিখে দেবো, এরকম 3.5 হয়ে গেল আমাদের এখানে। এবার এটা কাটাকাটি করো, দেখো 5 7 35 সিমিলার হতে 5 7 35, এটা কাটো 5 7 35, এই পার্টটা কিন্তু আমাদের চলে এলো, তাই তো। আচ্ছা তাহলে উপরে আসছে 1 আর 5 5 25, 5 25 125, অর্থাৎ 0.125 আমরা এখানে লিখতে পারি। দশমিকগুলো উঠিয়ে দিলাম, তাহলে এখানে 1 দেখো 3খানা শূন্য হয়ে গেল, 125 হয়ে গেল। এবার এটাকে আমরা যদি ভাগ করে দেই তাহলে আমাদের কতবার যাচ্ছে, প্রথমত দেখো 8 বার দিলে কিন্তু 1000 কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ 8টি আমাদের ছোট গোলক তৈরি করা যাবে। তো লিখবো যে 8টি ছোট গোলক তৈরি করা যাবে। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতা মতো ফ্রেশ করে লিখে ফেললো। ভিডিও পজ করো। আচ্ছা নেক্সট পার্ট এটা, ওকে। এরপরে আসছে আমরা নেক্সট, এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা